ক্লাস 9 এর ইতিহাস জানবো। ক্লাস 9 এর যদি ইতিহাস আলোচনা করি, তো তোমাদের যে বই আছে, যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে দেখবা যে ক্লাস 9 এ তোমাদের টোটালে 7টা চ্যাপ্টার আছে। কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার আছে। সেই 7টা চ্যাপ্টার আমরা যদি জেনে নিই, তবে আমরা ইতিহাসটা আমাদের বোঝা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবার এই 7টা চ্যাপ্টারে যাওয়ার আগে, তার মানে আমরা যে 7টা চ্যাপ্টার বুঝবো, তার আগে একটা লেখা আছে প্রাক কথন। কি লেখা আছে? প্রাক কথন। কি জিনিস? তার মানে হচ্ছে 9 এর যে সিলেবাস শুরু করবা, তার আগে তোমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। তার মানে কি? আবার বলছি, ক্লাস 9 এ যা কিছু তোমরা পড়বা, সেটার আগে মিনিমাম তোমাদের কিছু জানা দরকার আছে, কনসেপ্ট দরকার আছে। সেই কনসেপ্টটাই এখানে দেওয়া আছে। কি জিনিস? একদম সহজভাবে বলছি। তোমরা বলো দেখি, আমাদের পৃথিবীর আকৃতি কেমন? জিওড আকৃতি। তোমরা জানো। তার মানে আমি যদি একটা পৃথিবীর আকৃতি আঁকি, একটা, তো মোটামুটি ভাবে এইভাবে, মানে একদম গোল নাই, একটু চাপা, তাই তো? পুরোপুরি গোল না, একটু চাপা, কমলা লেবুর মতো দেখতে আমাদের পৃথিবী। এই যে আমাদের পৃথিবী আছে, এই পৃথিবীতে যে স্থানগুলোতে মাটি আছে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হচ্ছে ভূমি বা মহাদেশ। কি বলা হচ্ছে? মহাদেশ। মহাদেশ কাকে বলে? মহাদেশ মানে হচ্ছে যেগুলো অনেকগুলো ছোট ছোট দেশ মিলে হবে একটা মহাদেশ। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। তার মানে আমরা যদি বলি ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এতগুলো দেশ নিয়ে হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। বোঝা গেল? এশিয়া মহাদেশ। এই ধরনের এশিয়া মহাদেশের অবস্থান কোথায়? এই জায়গাটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। কি বললাম? এই পৃথিবীর মধ্যে এই জায়গাটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। তার পাশেই আছে আফ্রিকা মহাদেশ। এটা বললাম এশিয়া মহাদেশ, এটা হলো আফ্রিকা মহাদেশ। তার পাশে আছে একটা মহাদেশ, যে মহাদেশের নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। কি নাম বললাম? ইউরোপ মহাদেশ। তারপরে আছে এইদিকে একটা মহাদেশ, উত্তর আমেরিকা। কি বললাম? আর এইদিকে আছে একটা দক্ষিণ আমেরিকা। বোঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে এই হচ্ছে আমাদের এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এরপরে আছে এই দিকে একটা আছে ওসিয়ানিয়া, তাই তো? আরেকটা আছে নিচের দিকে নিয়ে আর উপর দিকে নিয়ে, সেটা হচ্ছে আন্টার্কটিকা। বুঝা গেছে? এই যে 7টা, কতটা জায়গা লিখলাম আমরা? 1 2 3 4 5 6, আর এই দুটা মিলে হচ্ছে 7টা। মানে এখান থেকে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে। বোঝা গেছে কি যায়নি? গেছে? এই যে 7টা মহাদেশ, তো এই 7টা মহাদেশের মধ্যে আমরা ক্লাস 9 এ যা পড়বো, বেশিরভাগই হচ্ছে ইউরোপ মহাদেশের কথা। কথাটা তাই দেখো, তোমাদের টপিকে কিন্তু লেখা আছে ইউরোপ। তার মানে আমরা ক্লাস 9 এ কোন মহাদেশের কথা পড়বো? ইউরোপ মহাদেশের। নেক্সট, ইতিহাস মানে কি? ইতিহাস মানে হচ্ছে অতীতের কথা। ইতিহাস মানে অতীত কাকে বলে? যা আগে ঘটে গেছে, যা আগে ঘটে গেছে সবই হচ্ছে অতীত, ইতিহাস। বুঝা গেছে? তার মানে একটা সময় ছিল যখন মানুষ বনে জঙ্গলে বাস করত, তাই তো? তারপরে মানুষ একসঙ্গে সমাজবদ্ধ হলো, বাড়িঘর তৈরি করলো, এক একটা দেশ গড়ে উঠলো। তার মানে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, সেই আদিম যুগ থেকে আর আজকে সকালে তোমরা যা কিছু করেছো, পড়াশোনা করেছো, স্নান করেছো, খাওয়া দাওয়া করেছো, যেটাই ঘটে গেছে সবকিছু হয়ে গেল কি? অতীত, মানে ইতিহাস। বোঝা গেছে? এবার এই ইতিহাসকে বুঝতে গেলে ইতিহাসকে 3টা যুগে ভাগ করতে হয়। কটা যুগে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বোঝা গেছে? এবার আমাদের এই ক্লাস 9 এ আমরা পড়বো ইউরোপের আধুনিক যুগটা। এবার ইউরোপের আধুনিক যুগ যদি আমরা পড়তে চাই, বুঝতে চাই, তো আমাদেরকে এই পয়েন্টগুলো বুঝে নিতে হবে।
আমরা ইউরোপের আধুনিক যুগ বুঝতে গেলে তার মানে আমরা ক্লাস 9 এর সিলেবাসে ঢোকার আগে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তবে আমরা এই প্রাক-কথনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে, ধারণাটা ক্লিয়ার হয়ে গেলে আমরা 1 নম্বর চ্যাপ্টারে ঢুকে যেতে পারবো, 2 নম্বর চ্যাপ্টারে ঢুকে যেতে পারবো, আমাদের বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। বুঝা গেছে? প্রথমেই লেখা আছে রোমান সাম্রাজ্য বনাম পোপতন্ত্র। কি জিনিস? ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী এখনকার দিনে, কিন্তু প্রাচীন যুগে যদি আমরা বলি বা মধ্যযুগের ইউরোপের কথা যদি আমরা বলি, তো মধ্যযুগের ইউরোপে রোমান সাম্রাজ্য ছিল একটা বড় সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য হচ্ছে একটা বড় সাম্রাজ্য। সেখানে সাম্রাজ্য যখন থাকবে তার মানে একজন রাজা থাকবে, থাকবে তো। এবার রাজা, রাজা মানে গোটা দেশের উপরে তার কন্ট্রোল আছে, গোটা দেশ তার কথা মতো চলবে, রাজা যেটা বলবে সেটাই হবে। রোমান সাম্রাজ্যতে বেশিরভাগ লোকই ছিল কিন্তু খ্রিস্টান ধর্মের লোক। সেই খ্রিস্টান ধর্মের যে ধর্মগুরু তাকে বলা হতো পোপ। একইভাবে আমি যদি উদাহরণ হিসেবে বলি ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের যে ধর্মগুরু তাকে আমরা কি বলবো? মৌলবী বা মৌলানা। হিন্দু ধর্মের যদি আমরা বলি ধর্মগুরু পুরোহিত বা পণ্ডিত। একইভাবে যদি আমরা বলি খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তার মানে হচ্ছে পোপ। খ্রিস্টীয় একাদশ শতকের পর থেকে ইউরোপে প্রায় 200 বছর ধরে যে সংঘাত চলে। কি সংঘাত? সংঘাত মানে হচ্ছে রোমান সম্রাট বড় নাকি খ্রিস্টান জগতের যে ধর্মগুরু সে বড়, এই নিয়ে যে সংঘাত চলে সেটাকে বলা হচ্ছে ইনভেস্টিচার কন্টেস্ট। কি জিনিস? আরো সিম্পল ভাবে বলছি, রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্যের একজন রাজা আছে, সে মনে করছে আমি হচ্ছে সবার উপরে, আমি হচ্ছে সর্বময় কর্তা, আমি যা বলবো সেটাই সবাই শুনবে। অন্যদিকে পোপ বলছে যে আমি যা বলি লোকজন তো সেটাই করে। ধর্মগুরুর কথা শুনে কি শুনে না মানুষ? ওখানকার বেশিরভাগ লোক হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক। তো খ্রিস্টান ধর্মের লোক যে ধর্মগুরু বলবে, পোপ যেটা বলবে সেটা শুনবে, শুনবে তো। একইভাবে এখানে একটা সংঘাত সৃষ্টি হয়। কেমন সংঘাত? রাজা মনে করছে আমি সবার বড়, আমি যা বলবো সেটাই সবাই শুনবে। অন্যদিকে পোপ মনে করছে যে আমি রাজাকে মুকুটটা পরিয়েছি তবেই তো রাজা হয়েছে। সিংহাসনে কে বসিয়েছে রাজাকে? পোপ বসিয়েছে। পোপ ওকে বসালো, মুকুট পরালো মাথার উপরে, রাজাকে বসালো, তবেই তো রাজা হলো। তো রাজাকে কে তৈরি করলো? পোপ তৈরি করলো। রাজা বড় না রোমান সম্রাট বড়, এই নিয়ে যে সংঘাত সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ইনভেস্টিচার কন্টেস্ট। বুঝা গেছে? নেক্সট, পরের যেটা আমাদের পয়েন্ট আছে সামন্ততন্ত্র। কি জিনিস ওটা? মধ্যযুগের ইউরোপে জমির বিশেষ মালিকানার উপর ভিত্তি করে যে আর্থসামাজিক এবং রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সামন্ততন্ত্র। সামন্ততন্ত্রের আকৃতি ছিল অনেকটা পিরামিডের মতো। কেমন? বা ত্রিভুজের মতো। তোমরা ত্রিভুজ বুঝো? তো এই যে দেখো পিরামিড, মিশরের পিরামিডের কথা শুনেছো এর আগে? মিশরের পিরামিড তার মানে কি? মিশরের যে রাজা হতো তাকে বলা হতো ফেরাও। সেই মিশরের রাজার যখন মৃত্যু হতো তার বডিটাকে ওষুধ লাগিয়ে তার জিনিসপত্র সবকিছু দিয়ে একটা কাঠের বাক্সর মধ্যে বন্ধ করে রাখা হতো, সেটাকে বলা হতো মমি। আর সেই মমির উপরে একটা ত্রিভুজ আকৃতির যে স্ট্রাকচার, যে কাঠামো তৈরি করা হতো তাকে বলা হতো পিরামিড। এই পিরামিড বিখ্যাত আছে, এখনকার দিনেও মানুষ সেই মিশরে যায় পিরামিড দেখার জন্য। তো যাই হোক, এই পিরামিডের মতো বা ত্রিভুজ আকৃতির ছিল। সমাজের বেশিরভাগ লোক কি কাজ করত? কৃষি কাজ, জমিতে কাজ করত, তাই তো। এবার জমিতে কাজ করছে কারা? কৃষকরা। জমিতে কাজ করছে কারা? কৃষকরা। এবার এই জমিতে কাজ করার ফলে দেখা গেল যে সবাই মিলে একটা জমিতে কাজ করলো, এবার দেখা গেল 100 কুইন্টাল সেখানে ধান হয়েছে। জমি থেকে যে পাওয়া গেল ধানটা, সেই ধানের মালিক কিন্তু একা এই কৃষক হবে না,
সমস্ত ধানটা কিন্তু কৃষক পাবে না। কি হবে? তার মধ্যে দেখা যাচ্ছে যে ও হয়তো 40% বা 40 কুইন্টাল মাত্র পেল। তার উপরে যারা আছে তৃতীয় শ্রেণীর সামন্ত, তারা পেয়ে গেল 20 কুইন্টাল। তার উপরে যারা আছে ও আবার পেয়ে গেল 20 কুইন্টাল। তার উপরে যারা আছে ও পেয়ে গেল 10 কুইন্টাল। তার মানে এইভাবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? জমিতে কাজ করলো কে? কৃষক। কিন্তু সেই কৃষক সম্পূর্ণ ফসল ভোগ করতে পারছে না। সেই জমির উৎপাদিত ফসল দেখা যাচ্ছে প্রথমে চলে যাচ্ছে কে? কার কাছে? তৃতীয় শ্রেণীর সামন্তের কাছে। তারপরে আবার কিছুটা পরিমাণ চলে গেল দ্বিতীয় শ্রেণীর সামন্তের কাছে। আবার কিছুটা চলে গেল প্রথম শ্রেণীর সামন্তের কাছে। তারপরে চলে গেল কিছুটা রাজার কাছে। তারপরে এই যে নির্দিষ্ট ফসলটা ভাগ হয়ে গেল, সব শ্রেণীর কাছে একটা কমিশন, একটা নির্দিষ্ট শতকরা পৌঁছে গেল। এই যে সিস্টেমটা মধ্যযুগের ইউরোপে চালু ছিল, সেটাকেই বলা হচ্ছে সামন্ততন্ত্র। পরের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে নবজাগরণ। ইংরেজি শব্দ হচ্ছে রেনেসা। রেনেসার অর্থ হচ্ছে নবজাগরণ। তার মানে এতদিন পর্যন্ত মানুষ যেন ঘুমিয়েছিল, মানুষ ঘুম থেকে জেগে উঠলো। মানুষের এই যে জেগে ওঠা, এটাকে বলা হচ্ছে নবজাগরণ। মধ্যযুগের ইউরোপে প্রচলিত অন্ধবিশ্বাস, গোঁড়ামি, কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে ইউরোপে যে নতুন জ্ঞান চর্চা শুরু হলো, সেটাকে বলা হচ্ছে রেনেসা বা নবজাগরণ। এবার এই রেনেসা বা নবজাগরণ প্রথম হয়েছিল 15 শতকে ইতালিতে। কোথায়? ইতালিতে, ইতালির ফ্লোরেন্স শহরে। ইতালির ফ্লোরেন্স বলে একটা শহর ছিল, সেই ফ্লোরেন্স শহরে প্রথম হয়েছিল, আর তারপরে সেটা আস্তে আস্তে ইউরোপের সব জায়গায় ছড়িয়ে যায়। বুঝা গেছে? এই নবজাগরণের সঙ্গে মানবতাবাদ শব্দটা জড়িত। মানবতাবাদ কি জিনিস? যারা তাদের লেখার মাধ্যমে তারা বই লিখলো, তারা ছবি আঁকলো, মানুষকে দেখালো যে সমাজে যেগুলো চলছে সেগুলো ভুল চলছে। কেমন? ধরে নাও সমাজের কিছু লোক যারা অনেকগুলো খাবার নিয়ে বসে আছে, খাবার খেতে পারছে না, এতটা খাবার আছে, সব ধরনের খাবার আছে। কিন্তু অন্যদিকে আবার প্রচুর গরিব লোক আছে যারা খাবারই পায় না, না খেয়ে দিন কাটাতে হচ্ছে, না খেয়ে ঘুমাতে হচ্ছে। এটা কি ঠিক? ঠিক না। যেমন ধরো সমাজে ধর্মীয় ক্ষেত্রেও কেমন চলছে? পোপ পোপ কি করছে? যারা যারা চুরি করেছে আমার কাছ থেকে এই কাগজটা 500 টাকা দিয়ে যদি কিনে নিয়ে যায়, তবে আর ওদের কোনো শাস্তি হবে না, ডাইরেক্ট স্বর্গতে চলে যাবে। বুঝা গেল? যারা যারা ডাকাতি করেছে আমার কাছ থেকে আমি যে কাগজটা দিচ্ছি, এই কাগজটা যদি নিয়ে যাও তো তোমরা একবারেই 2000 টাকা দিয়ে এই কাগজটা কিনে নাও, তো তোমরা একবারেই চলে যাবে স্বর্গে। এইভাবে হয় নাকি? তখন তাই হচ্ছিল। মধ্যযুগের ইউরোপে পোপ বা ধর্মগুরু যারা ছিল, তারা এইভাবেই মানুষকে ঠকাচ্ছিল। ইন্ডালজেন্স ইন্ডালজেন্স বিক্রি করতো আর মানুষকে বোকা বানাতো, যে এই কাগজটা নিয়ে গেলেই নাকি একেবারে স্বর্গে পৌঁছে যাবে, মুক্তি পেয়ে নিবে মানুষ। এইভাবে বোকা বানানো হতো। তো এই যে মধ্যযুগের ইউরোপে ধর্মীয় বা সামাজিক যে ইস্যুগুলো, সেগুলোর বিরুদ্ধে লেখালেখি করলো। যারা লেখালেখি করলো, যারা ছবি এঁকে দেখালো, যারা বই লিখলো, তাদেরকে আমরা বলছি মানবতাবাদী। তারাই হচ্ছে মানবতাবাদী। বুঝে গেছে? তার মধ্যে দুজনের নাম আমরা লিখেছি। এক হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, আরেকজনের নাম আছে মাইকেল অ্যাঞ্জেলো। লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, মানে যারা ছবি আঁকে। চিত্রশিল্পী, চিত্র মানে ছবি, যারা ভালো ছবি আঁকতে পারে। অতএব তার বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি হচ্ছে মোনালিসা। কি নাম বললাম? ছবিটা হয়তো দেখেছো তোমরা, দেখেছো? একটা সুন্দরী মেয়ে, একটু হাসি মুখে, হাসিটা হচ্ছে রহস্যময়, একটা রহস্যময় হাসি। এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চি ভার্জিন অফ দ্য রক্স, দ্য লাস্ট সাপার, এই ছবিগুলো এঁকেছিল। এই লিওনার্দো দা ভিঞ্চি
শুধুমাত্র যে চিত্রশিল্পী ছিলেন তা না, চিত্রশিল্পী ছাড়াও তিনি ছিলেন একজন ভাস্কর, স্থপতি, জীববিদ্যা, অঙ্গচ্ছেদবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট, তারপরে একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। তার বিখ্যাত ছবি হচ্ছে শেষ বিচার, দ্য লাস্ট জাজমেন্ট। এই ছবি থেকেও তখনকার দিনের অবস্থার কথা জানা যায়। এইভাবে তারা তখনকার দিনের বিখ্যাত যারা চিত্রশিল্পী ছিলেন, স্থপতি ছিলেন, তারা বিভিন্ন কাঠামো তৈরি করলেন, মানুষকে বুঝালেন, বই লিখলেন, তার ফলে কিন্তু এই নবজাগরণ ঘটলো। পরের টপিক আছে আমাদের মুদ্রণ বিপ্লব। তোমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের জন্য কার্ড ছাপানো হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা যদি আগে, কিছুদিন আগেও এই প্রথাটা চালু ছিল, এই ব্যবস্থাটা চালু ছিল। কেমন? যেমন ধরো দেশলাইয়ের কাঠি দেখেছো? দেশলাইয়ের কাঠির সমান পাতলা পাতলা কাঠের টুকরো থাকতো, তার উপরে লেখা থাকতো একটা করে বর্ণ। তার মানে কি? দেশলাইয়ের কাঠি, উপরে লেখা আছে কো। দেশলাইয়ের কাঠি, উপরে লেখা আছে লো। দেশলাইয়ের কাঠির মতো আছে দেখতে, উপরে লেখা আছে মো। তো পাশাপাশি আমি সেটিং করলাম। তোমার বাড়ির বিয়ের কার্ড আছে, তুমি কার্ডটা ছাপাবা। তা আগেকার দিনে কিভাবে ছাপানো হতো? প্রেসে যেত, ছাপাখানায় যেত মানুষ, ছাপাখানায় গিয়ে আর লিখে দিত যে এই কথাগুলো লিখতে হবে। এবার প্রেস মালিক যে আছে, যে ছাপাখানাতে কাজ করে, ও কি করতো? প্রত্যেকটা শব্দকে পাশাপাশি বসাতো, বসিয়ে নিয়ে আর এই যে কলম, কলম হলো, এবার এর উপরে কালি লাগিয়ে দিল, আর সাদা কাগজের উপরে ছাপলেই সঙ্গে সঙ্গে ছাপা হয়ে যেত। বুঝা গেছে? এই যে ছাপাখানার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন, ছাপাখানার ক্ষেত্রে মুদ্রণ বিপ্লব এই যে ঘটালেন, সেটা কে ঘটালেন? সেটা ঘটালেন জার্মানির জোহানেস গুটেনবার্গ। তিনি মুদ্রণ শিল্পের ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার করলেন, ছাপাখানার আবিষ্কার করলেন, এবং তাকেই বলা হচ্ছে আধুনিক ছাপাখানার জনক। তিনি প্রথম এই কাঠের, যে বললাম ছোট ছোট কাঠি, তা সেই কাঠের উপরে লোহার বর্ণগুলোকে সেট করে দিলেন, আর তারপরে সেখানে কালি লাগিয়ে লাগিয়ে ছাপা হতো। এই যে আমরা এখনকার দিনে কমে গেছে, এখন তো কম্পিউটারের যুগ চলে এসছে, এখন কম্পিউটারে সহজে হয়ে যাচ্ছে, কিন্তু আজ থেকে ধরে নাও 15 বছর আগে, 20 বছর আগেও ওই জোহানেস গুটেনবার্গের যে ছাপাখানা, সেটাই চালু ছিল। এখন সেটা বন্ধ হয়েছে, এখন কম্পিউটারের সাহায্যে আরো বেশি অ্যাডভান্স হয়ে গেছে। একটা জিনিস ভাবো, তোমরা এখানে যতজন বসে আছো, এতজন বসে আছো, এবার একটা লোককে বলা হলো যে এদের সবাইকে একটা করে বই সাপ্লাই করতে হবে, বই দিতে হবে। তো বইয়ে তো অনেকগুলো পাতা আছে, এতগুলো পাতা, তো এতগুলো পাতা লিখতে হবে, তাই তো? এবার একটা রাইটার একটা বই লিখেছে, এবার তখনকার দিনে লেখাটাই চালু ছিল। এবার ওকে একটা বই যদি দেওয়া হয়, তো 1 মাসে লেখা কমপ্লিট হবে, তারপরে 1 মাস পরে আবার ও বই পাবে, আবার 1 মাস পরে ও বই পাবে, আবার 1 মাস পরে। তার মানে তোমাদের মধ্যে বই পৌঁছাতেই দেখা যাবে অনেক সময় লেগে যাবে। কিন্তু এই যে ছাপাখানার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটালেন কে? জোহানেস গুটেনবার্গ। তিনি আসার পর ছাপাখানার যে আবিষ্কার হলো, তার ফলে বই ছাপানোটা অনেক বেশি সহজ হয়ে গেল, সবার কাছে বই পৌঁছে গেল। জোহানেস গুটেনবার্গ প্রথম তার ছাপাখানায় যেটা ছাপালেন, কি ছাপিয়েছিলেন? 42 লাইনের বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কি ছিল? বাইবেল। সেই বাইবেলকেই ছাপানো হয়েছিল, 42 লাইনের বাইবেল প্রথম ছাপানো হয়েছিল, আর সেটা আস্তে আস্তে সব মানুষের মধ্যে ছড়িয়ে গেছিল। বাইবেলটা মানুষ পেল, মানুষ পড়তে পারলো। বুঝে গেছে? নেক্সট, যুদ্ধ প্রযুক্তির উদ্ভাবন। কি জিনিস ভাবো, আগেকার দিনে যুদ্ধ কেমন হতো? প্রথম দিকে যুদ্ধ কেমন হবে? প্রথম দিকে ইট পাটকেল ছুড়ে যুদ্ধ হবে, ডালে ডালে যুদ্ধ হবে, তরোয়াল দিয়ে যুদ্ধ হবে। কিন্তু দেখা গেল বারুদের আবিষ্কার হলো, সোড়া, কাঠকয়লা আর গন্ধক। সোড়া, কাঠকয়লা আর গন্ধকের মিশ্রণের ফলে বারুদের আবিষ্কার হলো, এবং এই বারুদের আবিষ্কারের পর দেখা গেল যে যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রযুক্তি চলে আসলো। যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন ঘটলো, নতুন উদ্ভাবন ঘটলো। বারুদের আবিষ্কারের পর
এই বারুদ দিয়ে পিস্তুলের যে গুলি কি দিয়ে তৈরি হয়? বারুদ দিয়ে। বোম তৈরি হচ্ছে কি দিয়ে? বারুদ দিয়ে। তো আগেকার দিনের যুদ্ধ আর বারুদ আসার পর বন্দুক দিয়ে গুলি মারা, বোম ছেড়ে ব্লাস্ট করে দেওয়া, একসঙ্গে হাজার হাজার মানুষ মরে গেল। তো এগুলো সবই হয়েছে কিভাবে? বারুদের ব্যবহারের ফলে। বুঝা গেছে? নেক্সট, গ্যালিলিও আবিষ্কারের সঙ্গে গ্যালিলিওর নামটাও খুব জড়িত। এই গ্যালিলিও ছিলেন পিসা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তার সঙ্গে সঙ্গে তিনি খুব ভালো একজন বিজ্ঞানী ছিলেন। তিনি দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীন আবিষ্কার করেছিলেন। তিনি প্রথম এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশে কি কি আছে, তার মানে আকাশে গ্রহ নক্ষত্র, এই যে দেখালেন যে গ্রহ নক্ষত্রের অবস্থান কি। তখনকার দিনে প্রচুর কুসংস্কার চালু ছিল। সেই দূরবীনের সাহায্যে তিনি গ্রহ নক্ষত্রের অবস্থান তাদের বিষয়ে মানুষকে জানালেন। এরিস্টটল যেটা বলেছিলেন, বিজ্ঞানী যে এরিস্টটল, তার মতবাদের বিরোধিতা করেছিলেন এবং কপারনিকাসের মতবাদকে সমর্থন করেছিলেন। কপারনিকাস বলেছিলেন যে সূর্য এক জায়গায় স্থির আর পৃথিবী, চাঁদ সবকিছুই চারদিকে ঘুরছে। তখনকার দিনে মানুষের কনসেপ্ট কি ছিল? তখনকার দিনে একদম প্লেন, পৃথিবীটা কি এক জায়গায় স্থির, সূর্য এখান থেকে ওখানে গেল, তার মানে কে ঘুরছে? বুঝা গেল? তখনকার দিনে মানুষ এটাই ভাবতো যে পৃথিবী এক জায়গায় স্থির আর সূর্য ঘুরছে। কার চারদিকে ঘুরছে? পৃথিবীর চারদিকে ঘুরছে। বুঝা গেল? তখনকার দিনে এই কনসেপ্টটাই ছিল। কপারনিকাস প্রথম বললেন যে না, পৃথিবী এক জায়গায় স্থির নাই, সূর্য তার চারদিকে ঘুরছে না। অ্যাকচুয়ালি যদি বলতে হয়, সূর্যটাই এক জায়গায় আছে আর পৃথিবী তার চারদিকে ঘুরছে, চাঁদও ঘুরছে, মানে পৃথিবীর সঙ্গে সঙ্গে চাঁদও তো ঘুরছে। বুঝা গেছে? এই যে কপারনিকাস বললেন, তার মতবাদকে গ্যালিলিও সাপোর্ট করেছিলেন। ধর্মের বিরুদ্ধে কথা বলে দিল, তখনকার সমাজে যেটা প্রচলিত তার বিরুদ্ধে কথা বললো, বিচার হলো, গৃহবন্দী করা হলো, ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো। কাকে? গ্যালিলিওকে। দীর্ঘদিন ঘরের মধ্যে গৃহবন্দী রাখা হচ্ছে। সেই গৃহবন্দী অবস্থাতেই গ্যালিলিও মারা গেলেন। গ্যালিলিওর বিচারের 358 বছর পর এতদিন পরে বুঝতে পারলো যে না, গ্যালিলিও যেটা বলেছিল ঠিক বলেছিল, আমরাই ভুল জানতাম। এতদিন পরে ভ্যাটিকানের যে ক্যাথলিক চার্চ গ্যালিলিওকে নির্দোষ প্রমাণ করছে। নেক্সট, তারপরে আছে দেখো আমাদের পয়েন্ট কি আছে? সমুদ্র যাত্রা। কি জিনিস? তো তখনকার দিনে ইউরোপ মহাদেশে যারা ছিল তারা তেমন জানতোই না যে বাইরে অন্য দেশ আছে, মহাদেশ আছে, হাজার হাজার মানুষ অন্য জায়গায় বাস করছে, লাখ লাখ কোটি কোটি মানুষ অন্য জায়গায় বাস করছে, জানতোই না। তো সেই সময় প্রথম আল মাসুদি, ইবন হাইকল, ইবন বতুতা প্রমুখেরা প্রথম আরবের যারা ঐতিহাসিক, তারা প্রথম এই সমুদ্র যাত্রার কথা বলেন, তারা প্রথম এই ভৌগোলিক আবিষ্কারের কথা বলেন এবং তাদের লেখা বইগুলো, এরা ছিলেন সবাই আরবীয়, আরবের লোকেরা। ইউরোপের ক্ষেত্রে দুটো দেশ, এক হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে স্পেন। পর্তুগাল আর স্পেন দুটো দেশ নিজের লোকদেরকে বললো যে তোমাদেরকে আমরা টাকা পয়সা দিচ্ছি, তোমাদেরকে আমরা সবকিছু সাহায্য করছি, তোমরা বেরিয়ে যাও, তোমরা নতুন নতুন জায়গা আবিষ্কার করো। তার ফলে দেখা গেল বেশ কিছু লোক, যখন রাজা সাপোর্ট করবে, রাজা যদি বলে পাঠাই, তখন যাবে কি যাবে না? মানুষ যাবে। দুটো দেশের কথা বললাম, এক বললাম পর্তুগাল আর একটা বললাম স্পেন। পর্তুগালের যে রাজা যুবরাজ হেনরি, তিনি প্রথম এই ভৌগোলিক আবিষ্কারের বিষয়ে উদ্যোগ নিলেন, মানুষকে উৎসাহ দিলেন যে তোমরা বেরিয়ে পড়ো, নতুন নতুন জায়গা আবিষ্কার করো। তার ফলে দেখা যাচ্ছে 1487 খ্রিস্টাব্দে বার্থালোমিউ দিয়াজ, তিনি আমেরিকার দক্ষিণ প্রান্তে বেরিয়ে গেলেন এবং নতুন একটা জায়গা আবিষ্কার করলেন, যে জায়গার নাম হচ্ছে ঝড়ের অন্তরীপ। পরে করে দেখা যাচ্ছে সেই জায়গার নাম হচ্ছে উত্তমাসা অন্তরীপ। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, তিনি বেরিয়ে পড়লেন এবং তিনি বেরিয়ে গিয়ে সেখান থেকে, পর্তুগাল থেকে চলে গেলেন কোথায়? তিনি জলপথে ভারতে আসলেন। তিনি ভারতের আসার জলপথ আবিষ্কার করলেন এবং তিনি ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হলেন 1498 সালে।
ভারতে আসার রাস্তা আবিষ্কার হয়ে গেল। দেখা গেল যে কলম্বাস বলে একজন, তাকে পাঠিয়ে দিলেন, কলম্বাস চলে গেল নতুন একটা জায়গা আবিষ্কার করলো, আমেরিকা। আমেরিকো ভেসপুচি বলে একজন, এবং নতুন বিশ্ব, সেই নামটা দিলেন নতুন বিশ্ব। একটা উল্লেখযোগ্য আবিষ্কার মেরিনার্স কম্পাস, এই যে সমুদ্রে যাওয়ার দিক নির্দেশক হিসেবে কাজ করলো কি মেরিনার্স কম্পাস। মেরিন মানে সমুদ্র, আর কম্পাস, কম্পাস দেখেছো তোমরা? কম্পাস একটা ছোট দেখে মেশিন, যাতে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা থাকে। কম্পাসের ফলে আমরা দেখতে পাই যে কোন দিকটা নর্থ, কোন দিকটা সাউথ, কোন দিকটা ইস্ট, কোন দিকটা ওয়েস্ট। এবার যদি মেরিনার্স কম্পাস তোমাকে দিয়ে দেওয়া হয়, তারপর যদি বলা হয় যে তোমাকে উত্তর দিকে যেতে হবে, তুমি পারবে না যেতে? কম্পাসটাকে সামনে রেখে দিলাম, তোমার নৌকা যদি ঘুরেও যায়, তো তুমি আবার নৌকাটাকে ঠিক করে নিতে পারবা, আবার তুমি উত্তর দিকে যেতে লাগবা। আবার যদি হাওয়াতে ঘুরেও যায়, তুমি আবার ঠিক করে নিতে পারবা, যেতে পারবা তো? তো মেরিনার্স কম্পাস আসার ফলে এই সমুদ্র যাত্রাটা, ভৌগোলিক আবিষ্কারটা অনেকটা সহজ হয়ে গেছিল। নেক্সট, পরের পয়েন্ট আছে আমাদের নিরঙ্কুশ রাজতন্ত্র। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন প্রভৃতি দেশে শক্তিশালী বা নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। নিরঙ্কুশ রাজতন্ত্র মানে কি? নিরঙ্কুশ রাজতন্ত্র মানে হচ্ছে রাজা হচ্ছে ঈশ্বরের পাঠানো প্রতিনিধি, রাজা হচ্ছে দৈব ক্ষমতার অধিকারী, রাজা হচ্ছে সবার উপরে, রাজা যেটা বলবে সেটাই ঠিক, সেটা সবাইকে মেনে চলতে হবে। এইভাবে দেখা যাচ্ছে 17 শতকে ইউরোপে বেশ কিছু রাজবংশ তারা সমস্ত ক্ষমতার উপরে রাজাকে রাখলো, সংশোধন করে নিল, এবং রাজাকেই সবার উপরে রাখা হলো। রাজা যেটা বলবে সেটাই ঠিক। এবং দেখা যাচ্ছিল ফ্রান্সে বুর্ব বংশ, ইংল্যান্ডে টিউডর স্টুয়ার্ট বংশ, হল্যান্ডে অরেঞ্জ বংশ, অস্ট্রিয়াতে হ্যাবসবার্গ বংশ, প্রাসিয়াতে হোহেনজোলার্ন বংশ, রাশিয়াতে রোমানভ বংশ। এই বংশগুলো দেখা গেছিল যে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইংল্যান্ডে টিউডর বংশ, তারা নিজের ক্ষমতাকে বাড়িয়ে নিল, নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করলো, যে রাজা যেটা বলবে সেটাই যেন সবাই শুনে। ফ্রান্সের রাজা ছিল চতুর্দশ লুই। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, তিনি বললেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তার মানে কি? আমি যেটা বলবো সেটাই সবাইকে শুনতে হবে। বুঝে গেছে? নিজের ক্ষমতাটাকে অনেক বেশি বাড়িয়ে নিয়েছিল। তার সঙ্গে সঙ্গে আবার এই সময়, এই 1500, 1600, 1700 এই সময়ের ইউরোপে যুক্তিবাদের বিকাশ বা মুক্ত চিন্তার বিকাশ ঘটে। জন লক নামে একজন ব্যক্তি, তিনি টু ট্রিটিস অফ গভর্নমেন্ট নামে একটা গ্রন্থ লিখলেন। সেই গ্রন্থতে তিনি বললেন যে জনগণ হচ্ছেন সবার উপরে, জনগণের কথা মতো রাজা চলবে, রাজা যদি জনগণের কথা না শুনে তবে রাজাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? তার মানে মানুষকে বোঝানোর চেষ্টা করলো জন লক যে জনগণের কথাই ভাবতে হবে, জনগণের ক্ষমতা হচ্ছে সবার উপরে। জনগণ যদি ভাবে রাজা ঠিকভাবে কাজ করছে না, তো রাজাকে চেঞ্জ করে দিতে পারে জনগণ। ঠিক আছে? এইভাবে জন লক বা বেশ কিছু তখনকার দিনের যারা সাহিত্যিক ছিলেন, জ্ঞানদীপ্ত ব্যক্তি ছিলেন, তাদের চিন্তাধারার ফলে, তাদের বই লেখার ফলে, লিখিত বইয়ের জন্যই দেখা যায় যে মুক্ত চিন্তার বিকাশ ঘটে। এবং দেখা যায় যে তখনকার দিনেও বেশ কিছু যারা শাসক ছিলেন, তারা জ্ঞানদীপ্ত শাসকে পরিণত হয়েছিলেন। তারা জনগণের কথা ভেবেছিলেন, জনগণের জন্য ভালো ভালো কিছু কাজও করেছিলেন। অতএব আমরা এই ক্লাসে বুঝতে পারলাম যে ইউরোপ মহাদেশই হচ্ছে আমাদের পড়ার আসল বিষয়। আর তার সঙ্গে আমরা বুঝতে পারলাম যে মধ্যযুগের ইউরোপটা কেমন ছিল। ইনভেস্টিচার কন্টেস্ট বললাম, সামন্ততন্ত্র বললাম, রেনেসাঁ বা নবজাগরণ বললাম, মানবতাবাদ বললাম, লিওনার্দো দা ভিঞ্চি বললাম, মাইকেল অ্যাঞ্জেলো বললাম, মুদ্রণ বিপ্লব বললাম, বারুদের ব্যবহার বললাম, সমুদ্র যাত্রা বললাম, নিরঙ্কুশ রাজতন্ত্র, মুক্ত চিন্তার বিকাশ। বোঝা গেছে?